পাড়া মহল্লায় লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের চিন্তা, লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানোর পরামর্শ। জটিলতা কাটায় আজ থেকে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন বিদেশগামীরা, টিকা মিলবে কাল থেকে। করোনার প্রভাবে চট্টগ্রাম বন্দরের ডিপোতে রপ্তানি পণ্যের স্তূপ, ক্রেতার কাছে কবে পৌঁছবে তা অনিশ্চিত। কাল থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরের 6 জেলায় 72 ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। বাদুড়ই করোনার বাহক, দাবি ব্রিটিশ গবেষকদের। বাদুড়ে শনাক্ত ভাইরাসের সাথে করোনার মিল 96%। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ রহমান। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। রাজপথে লকডাউন কার্যকর হলেও পাড়া মহল্লার অলিগলিতে চলছে অকারণ ঘোরাফেরা। পুলিশ দেখলেই সরে পড়ে সবাই, চলে গেলেই আগের অবস্থা। তাই বিধিনিষেধ মানাতে এখন আরও জোরদার হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালতও। এ যেন চোর পুলিশ খেলা। পুলিশ এলেই দৌড়ে ঢুকছেন বাড়িতে, পুলিশ চলে গেলে আবারও সেই আগের অবস্থা। চলমান লকডাউনে রাজপথ নিয়ন্ত্রণে রাখা গেলেও পাড়া মহল্লার অলিগলি আছে আগের চেহারাতেই। বাইরে বেরোনোর কারণ হিসেবে দিচ্ছেন উদ্ভট যুক্তি। না, আমার মাস্কটা আছে ওইখানে, কাজ ইলেকট্রিক কাজ করছি, ওইখানে মাস্ক রয়ে গেছে। ঘরের ভিতরে আছি তো, আমি ভিতরে যাইনি আর কি। আচ্ছা, পড়ছি 5টা দাঁড়িয়ে পাঁচটা যখন বাজবে তখন বন্ধ করি। এদিকে অকারণে বাইরে বেরিয়ে প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন নগরবাসী, স্বীকার করছেন দোষও। আরেকজন যে আমাদের দোকানের, ওনাকে নিয়ে আসছে, ওই যে ওনারে দেখতে আসছে। না, ঠিক হয় না, এটা তো আগেই বললাম যে এটা ঠিক হয় না। আমার পাড়া মহল্লায় নজরদারিতে বেগ পেতে হচ্ছে জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, দ্রুতই অলিগলিতে টহল আরো জোরদার হচ্ছে। হাইওয়ে রুটে আসলে নিয়ন্ত্রণ করাটা তো অনেক সহজ, কিন্তু পাড়া মহল্লার ভিতরে একটু ডিফিকাল্ট। কিন্তু এরপরেও আমরা ওইখানে আমাদের এই যে কনভয় পেট্রোল বা মোটর সাইকেল পেট্রোল এর মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। নিয়ম মোতাবেক আমরা তাদেরকে আইনগতভাবে আমরা হেফাজতে নিচ্ছি এবং আমরা ঊর্ধ্বতনের সাথে কথাবার্তা বলছি। প্রয়োজনে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষকে হয়তো বা তাদের আত্মীয় স্বজনের কাছে মুচলেখা ছেড়েও দেওয়া হচ্ছে। আর এই সংকট কাটাতে এখন প্রধান সড়কের বাইরেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা হুইমসিক্যালি বা আপনার আননেসেসারি বাসার বাইরে বের হয়েছেন, আমরা কিন্তু আজকে এখানে প্রায় 10 থেকে 15 জনকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তাদের কিন্তু বিভিন্ন অঙ্কে কিন্তু অর্থদণ্ড আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের 4 দিনে গ্রেপ্তার 2000-এর বেশি, জরিমানাও করা হয়েছে অনেককে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় চলমান বিধিনিষেধ আরও 1 সপ্তাহ বাড়ানোর পরামর্শ জাতীয় কারিগরি কমিটির। এ নিয়ে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। রোববার সন্ধ্যায় করোনা সংক্রান্ত কারিগরি পরামর্শ কমিটির সভাপতি এসব কথা জানিয়েছেন। দেশে করোনা সংক্রমণ এবং মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় 1 জুলাই থেকে চলছে 7 দিনের সর্বাত্মক লকডাউন। বুধবার মধ্যরাতে তা শেষ হওয়ার কথা। এদিকে সরকারের তরফেও এই বিধিনিষেধের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোর কথা ভাবা হচ্ছে। কেউ যদি স্বাস্থ্যবিধি পারে। চলমান লকডাউনে রাজধানীর কাঁচা বাজারের পরিস্থিতি জানাতে এবার কারওয়ান বাজার ও মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, কারওয়ান বাজারে এই মুহূর্তের চিত্র আপনি কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি স্বাস্থ্যবিধি মানছেন কিনা? বরাবরই মতো আসলে কারওয়ান বাজার আসলে কিংবা কাঁচা বাজার আসলে যে কথাটি বারবার আমাদের হয়তো সরাসরি বলতে হয় কিংবা নিউজে বলতে হয়, তা হলো যে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। এই যে সর্বোচ্চ সংক্রমণ এখন চলছে, যেখানে মৃত্যু শনাক্তের হার কিংবা শনাক্ত সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে, প্রতিদিনই 7,000 8,000 হচ্ছে, সেখানে কারওয়ান বাজারের চিত্রটা পুরোপুরি ভিন্ন। সকাল থেকে যা দেখছি তা হলো এখানে কারো মধ্যেই কোনো স্বাস্থ্য সচেতন বা স্বাস্থ্যবিধি মানার
দেখা যাচ্ছে না এবং অধিকাংশ মাস্ক পরে নাই। যদি সবচেয়ে বেশি বলা হচ্ছে, জনস্বাস্থ্যবিদরা কিংবা বিশেষজ্ঞরা বারবার বলছেন যে এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সবচেয়ে বেশি যেটি করতে হবে সেটি হচ্ছে যে মাস্ক পরতে হবে অন্তত পক্ষে, কিন্তু সেই চিত্রটি কিন্তু কারণ বাজারে দেখা যাচ্ছে না। এবং একই সঙ্গে সকালে যখন আসি তখন অনেকেই দেখলাম যে কারো মুখে মাস্ক নাই, কিন্তু যখন আমরা ছবি নিতে গেলাম কিংবা যখন ক্যামেরাটি অন করেছি তখনই কিন্তু দেখা যাচ্ছে তারা দুই একজন এদিক ওদিক থেকে বা পকেট থেকে মাস্ক বের করে মাস্ক পরছে এবং তাদের সঙ্গে দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যে তারা কেন মাস্ক পরছে না কিংবা স্বাস্থ্যবিধি মানার জন্য বা যে দূরত্ব একটু বজায় রাখা দরকার ক্রেতা বিক্রেতাদের মধ্যে সেইটি কেন বজায় রাখছেন না। তারা যেটি বলছেন যে এক ধরনের যখন কথা বলতে যাই তখন তারা এক ধরনের উদাসীনতা তাদের মধ্যে দেখছে এবং এই স্বাস্থ্যবিধি মানা কিংবা করোনাকে অনেকটাই তারা আসলে উপেক্ষিত করছে বা বলা যেতে পারে ভয় পাচ্ছে না, অনেকটাই এভাবে বলা যেতে পারে। এবং একই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকের মধ্যেই কিন্তু মুখে মাস্ক নাই এবং একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে জনস্বাস্থ্যবিদরা যখন বারবার একই কথা বলছেন যে স্বাস্থ্যবিধি মানতে মাস্ক পরতে হবে, মাস্ক পরতে বাধ্য করতে হবে, কিন্তু এই বাধ্য করার জন্য মার্কেট কর্তৃপক্ষ কিংবা যারা এই বাধ্য করার কাজটি করবেন তাদের কিন্তু খুব একটা অভিযান কিন্তু এই কারণ বাজারে আমরা দেখছি না। তো এই ছিল সর্বশেষ কারণ বাজার থেকে। মাহমুদুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি মোহাম্মদপুর কাঁচা বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, লকডাউনের নির্দেশনা মেনে কাঁচা বাজার খোলা জায়গায় সরানোর কথা হয়েছে, এটি এখনো কি সেখানে কার্যকর হয়েছে কিনা এবং সাধারণ মানুষের মধ্যে সেখানে সচেতনতা আপনি কেমন দেখছেন? দেখুন, গত বছর যখন লকডাউন দেওয়া হয়েছিল, সারা দেশব্যাপী যখন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তখনও কিন্তু এই একই নির্দেশনা দেওয়া হয়েছিল এবং তখনও বেশ কয়েকটি জায়গাতে খোলা জায়গায় কাঁচা বাজার স্থানান্তর করা হলো। এবার কিন্তু ঠিক সেই দৃশ্যটি নেই। আমি যদি এখানকার পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এই মোহাম্মদপুর টাউন হলের যে বাজারটি রয়েছে, এই বাজারের এই সড়কটিতেই গত প্রায় 30-35 বছর ধরে কিন্তু কাঁচা বাজার হয়ে আসছে এবং আজকেও বা এই লকডাউনের সময় কিন্তু এখানে হয়ে আছে। খোলা জায়গায় কিন্তু আসলে স্থানান্তরের খুব বেশি সুযোগ নেই। তার কারণটি হচ্ছে পাশেই যেই একটি মাঠ আছে, সেখানে কোনো এক সময় গত বছর যখন বিধিনিষেধ আরোপ করা হয়েছে তখন আসলে খোলা বাজারে করা হলেও এবার কিন্তু সেটি স্থানান্তরিত করা হয়নি এবং ক্রেতা বিক্রেতার মধ্যে যেটি বলছিলেন পারভেজ যে আসলে তাদের মধ্যে উদাসীনতা রয়েছে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে, এটি কিন্তু এইখানেও রয়েছে। যদিও এখানে এখন এটি একটি খুচরা বাজার, এখানে এখনো বেচা কিনে সেই অর্থে শুরু হয়নি। আজকে কেবলমাত্র আজকের দিনের যে কার্যক্রম সেটি তারা শুরু করার চেষ্টা করছেন, তাদের দোকান সবাই গোছাচ্ছেন, কিন্তু এখানেও আমরা দেখেছি যে যারা এখানে আসলে আছেন তাদের মধ্যে কিন্তু স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো লক্ষণ নেই। বিশেষ করে এখানে যারা বিক্রেতা রয়েছেন, মাস্ক পরার বিষয়ে যে অনীহা সেটি কিন্তু প্রায় প্রত্যেকের মধ্যেই রয়েছে এবং এই মাস্ক পরা অনীহার বিষয়টি কিন্তু শুধুমাত্র কাঁচা বাজার নয়, কাঁচা বাজার, গণপরিবহন এবং প্রায় ব্যক্তি পর্যায়ে সকল ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এটি কিন্তু উপেক্ষিত করা হয়। সেই ক্ষেত্রে অন্যান্য জায়গায় সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনী যেরকম তৎপরতা রয়েছে, কাঁচা বাজারেও তারা তৎপরতার কথা বললেও কার্যত কিন্তু খুব বেশি তৎপরতা কাঁচা বাজারগুলোতে দেখা যায়নি। আজকে এই লকডাউনের ৫ম দিনেও কিন্তু সেই বিষয়টি কিন্তু উপেক্ষিত থেকে যাচ্ছে এবং যারা রয়েছেন ক্রেতা বিক্রেতা তাদের কিন্তু মাস্ক পরা থেকে শুরু করে স্বাস্থ্যবিধি মানতে তাদের কিন্তু উদাসীনতা রয়েছে। চলমান লকডাউনে রাজধানীর কাঁচা বাজারের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশে করোনায় একদিনের রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে, এতে মোট প্রাণহানি ছাড়ালো ১৫,০০০। ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৮,৬৬১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮.৯৯। আইইডিসিআর জানিয়েছে ৮০% রোগী ভারতের ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত। গত বছরের মার্চে করোনার প্রকোপ শুরুর পর থেকে একদিনে এত মৃত্যু দেখেনি দেশ। গত ২৪ ঘন্টায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে, এতে প্রাণহানি দাঁড়ালো ১৫,০৬৫ জনে। গত ৮ দিনে মৃত্যু হয়েছে ১,০০০-এর বেশি। ২৭ জুন থেকেই দিনে প্রাণহানি ১০০-র ওপরে। ১ জুলাই ১৪৩ মৃত্যুর রেকর্ড ভাঙল ৩ দিনের মাথায়। আর গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে ৫১, তারপরেই ঢাকা বিভাগে মারা গেছেন ৪৬ জন। আর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৮,৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯,৪৪,৯১৭ জনে। আর নতুন করে ৪,৬৯৮ জন সহ মোট সুস্থ হয়েছেন ৮,৩৩,৮৯৭ জন। জিনোম সিকোয়েন্স করে আইডিসিআর জানিয়েছে করোনা রোগীদের ৮০%ই ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। সে কারণেই চাপ বাড়ছে হাসপাতালে। আমাদের যে আইসিইউ দেখবেন যে আমাদের 90 থেকে 95% রোগী কিন্তু আমাদের নিজস্ব রোগী। এই জন্য হয়তো একটা খালি হইতেছে, সাথে সাথে আর যে লাইন দেওয়া আছে তার আগে থেকে লাইন দেওয়া থাকে, তারা ঢুকে যাচ্ছে। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত এক সপ্তাহে করোনা রোগী ৫১% বেড়েছে।
একই সময়ে মৃত্যু বেড়েছে 46%। এ অবস্থার উন্নতি না হলে অক্সিজেন সংকটের আশঙ্কাও করছে তারা। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের যে সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটি আমাদের কাছে আছে যে তথ্য, তাতে 27,083টি সিলিন্ডার সক্রিয়ভাবে ব্যবহার করবার যদি অবস্থায় আছে। হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 1,546টি, অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 1,623টি। এই সংখ্যার মাঝে মাঝে তারতম্য হতে পারে। তার কারণ হলো কোনো সময় কোনো যন্ত্র কোনো কারণে যদি যাত্রী ত্রুটির কারণে বন্ধ রাখতে হয়, সেটি পরিসংখ্যানে আসে না। গত 24 ঘন্টায় 29,879 নমুনা পরীক্ষা হয়েছে। এতে শনাক্তের হার বেড়ে হয়েছে প্রায় 29%। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিকেল থেকে করোনা টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন বিদেশগামী শ্রমিকরা। টিকা নিতে পারবেন কাল থেকেই। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে ফাইজারের টিকা আর জেলা পর্যায়ে সিনোফার্মের টিকা নেওয়া যাবে। টিকার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে 2 সপ্তাহ ধরে ধর্ণা দিচ্ছেন প্রবাসীরা। গত বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন হলেও নিবন্ধন জটিলতায় টিকা পাচ্ছেন না বিদেশগামীরা। জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে গত 6 মাসে নিবন্ধন করেছেন 2,46,000 কর্মী। এই তথ্য সুরক্ষা অ্যাপে সংযোজন করছে আইসিটি মন্ত্রণালয়। বিকেলে শেষ হবে এই কাজ। এরপর টিকার জন্য সুরক্ষায় নিবন্ধন করতে পারবেন বিদেশগামীরা। যারা বিদেশগামী প্রবাসী কর্মী ভাই বোনেরা আছে, তাদের কাছে যত সহজ করা যায়, আমাদের এটা একটা লক্ষ্য, যাতে তারা আসলে সমস্যায় না পড়ে, কিংবা কারো সহযোগিতা যদি নিতে চায় সেটাও যেন পারে, আর তাদের যেন ফিজিক্যালি এসে রেজিস্ট্রেশন করতে না হয়। এইটা হচ্ছে আরেকটা চাওয়া। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টিকার জন্য রাজধানীর 7টি হাসপাতাল প্রস্তুত। নিবন্ধনের পাশাপাশি মঙ্গলবার থেকে টিকা দেয়া শুরু হবে। নিজের জেলাতেও নেওয়া যাবে টিকা। মঙ্গলবার থেকে প্রবাসীরা রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। এক্ষেত্রে প্রবাসীদের যেসব দেশে ফাইজার দরকার, তাদের জন্য আলাদাভাবে তারা রেজিস্ট্রেশন করে সেই কেন্দ্রে যাবেন। আর অন্য দেশে যারা যাবেন, যাদের ভ্যাকসিন দরকার, নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের ভ্যাকসিন না, তারা আমাদের বাংলাদেশের ঢাকা শহরের 40টা জায়গায়, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং মেডিকেল কলেজ হাসপাতালে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কোভ্যাক্স থেকে 1 লাখ ডোজ ফাইজারের টিকা পেয়েছে সরকার। সৌদি ও কুয়েতগামী শ্রমিকরা পাচ্ছেন এই টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদিন বিরতির পর আগামীকাল আবারও শুরু হবে ভারী বৃষ্টি। উজানে বৃষ্টির কারণে আগামী 72 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে প্লাবিত হবে নদী তীরের অনেক এলাকা। এবার জুনে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে 17% বেশি। তবে জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। 6 জুলাই থেকে আবারও দেখা দেবে ভারী বৃষ্টি। গত কয়েকদিন যাবতীয় দেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে। অফিস 6 জুলাই থেকে আবারও দেখা দেবে ভারী বৃষ্টি। গত কয়েকদিন যাবতীয় দেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছিল এবং এই বৃষ্টিপাতটা গতকাল থেকে অপেক্ষাকৃতভাবে কিছুটা কম হচ্ছে এবং আগামী আরও 2 দিন এই বৃষ্টিপাতটা অপেক্ষাকৃত কম থাকবে। এরপরে আবার বৃষ্টিপাতের প্রবণতা দেশের বিভিন্ন স্থানে বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। উজানে ভারী বৃষ্টির কারণে পানি বাড়ছে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও যমুনা অববাহিকায়। আগামী 2-3 দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে এসব নদী। বন্যা কবলিত হতে পারে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও জামালপুরের কিছু এলাকা। পরে এই বন্যা উত্তর মধ্যাঞ্চলে বিস্তৃত হতে পারে, যা স্থায়ী হতে পারে 7 থেকে 10 দিন। এই ব্রহ্মপুত্র যমুনাতে পানি বাড়ছে এবং আগামী 2-3 দিনেও পানি বাড়ার একটা আশঙ্কা আছে। 3-4 দিন পরে পানি বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা আছে এবং আমরা জানি যে এই ব্রহ্মপুত্র যমুনার অববাহিকায় আসলে আমাদের দেশে প্রধান বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। উত্তরাঞ্চল ছাড়াও সুরমা, কুশিয়ারার পানি বাড়ায় বন্যা দেখা দিতে পারে সুনামগঞ্জ, নেত্রকোনা এবং শেরপুরে। তবে এই বন্যা দীর্ঘস্থায়ী হবে না। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সহ 3 দেশে যাত্রীবাহী ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স। বাকি 2 দেশ হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এয়ারলাইন্সটির ওয়েবসাইটে বলা হয়,
15 জুলাই পর্যন্ত এসব দেশ থেকে কোনো যাত্রী পরিবহন করবে না তারা। তবে আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী এবং কূটনৈতিক মিশনের সদস্যরা প্রবেশের অনুমতি পাবেন। এর আগে 15 জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস। মহামারীর বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে দেশের রপ্তানি খাতে। চাহিদা অনুযায়ী জাহাজ ও খালি কন্টেইনার না পাওয়া ট্রানজিট বন্দরগুলোতে জটের কারণে চট্টগ্রামের কন্টেইনার ডিপোগুলোতে জমেছে রপ্তানি পণ্যের স্তূপ। আটকে থাকা এসব পণ্য কবে নাগাদ ক্রেতার কাছে পৌঁছানো যাবে তাও স্পষ্ট নয় রপ্তানিকারকদের কাছে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগে ডিপোতে নিয়ে রাখা হয় নির্ধারিত শেডে। তারপর বিদেশি ক্রেতাদের নির্ধারিত ফ্রেইট ফরওয়ার্ডার্সের মাধ্যমে ভাড়াকৃত কন্টেইনারে করে তুলে দেওয়া হয় জাহাজে। পরে এসব কন্টেইনার কলম্বো, পোর্টকালাং এবং সিঙ্গাপুর বন্দর হয়ে চলে যায় গন্তব্যে। কিন্তু কয়েক মাস ধরে ট্রানজিট বন্দরে চলছে কন্টেইনার জট। খালি কন্টেইনারও মিলছে না, পাওয়া গেলেও ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণের বেশি। আছে জাহাজ সংকটও, ফলে রপ্তানি পণ্যের জটে দেশের কন্টেইনার ডিপোগুলোতে এখন ঠাঁই নেই অবস্থা। মাল নামাইতে পুরো গোডাউন সবগুলো ওভারফ্লো করছে, আর মাল নামানোর অবস্থা নেই। ওই অবস্থা না থাকার কারণে ট্রাকগুলি রাস্তাতে 100-200 ট্রাক দাঁড়াই আছে এক একটা ডিপোর সামনে। তো কন্টেইনার হয়তো নেই, কোথায় আমরা মাল ঢুকাবো? রপ্তানিকারকেরা বলছেন চলমান সংকটে ক্রেতার কাছে পণ্য পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে 2 থেকে 4 সপ্তাহ। এক্ষেত্রে অনেক অর্ডার বাতিল হয়ে যাওয়ার আশঙ্কাও করছেন তারা। একদিকে র মেটেরিয়ালসের দাম বেড়ে যাচ্ছে, আরেকদিকে আমাদের যে শিপমেন্টগুলি বিভিন্ন জায়গায় গিয়ে ব্লক হয়ে যাচ্ছে। কোনো শিপমেন্ট সিঙ্গাপুরে ডাম্পিং হয়ে পড়ে আছে, কোনো ইম্পোর্ট আবার কলম্বোতে পড়ে আছে। সংকট কাটাতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর দিকেই তাকিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এমএলও বা শিপিং এজেন্ট যারা আছে এই বিষয়টা তারাই দেখবে। চিটং পোর্ট তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে জাহাজ আসার পরে যত দ্রুত মালামাল খালাস করা যায় কিংবা মালামাল শিপমেন্ট করে যত দ্রুত আমাদের এখান থেকে কন্টেইনার জাহাজ পাঠানো যায়। রোববার চট্টগ্রামের 19 ডিপোতে প্রায় 14,000 রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জমেছে। সাধারণ সময়ে যা থাকে গড়ে 2,000। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কোরবানির পশু কিনতে খামারগুলোতে এখনো পাইকার না আসায় দুশ্চিন্তায় পড়েছেন কুড়িগ্রাম ও মানিকগঞ্জের খামারিরা। করোনা পরিস্থিতির কারণে খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এদিকে নারায়ণগঞ্জে বেড়েছে অনলাইনে পশু বেচাকেনা। কুড়িগ্রামের কৃষক নুরুল ইসলাম বিগ বস নামের এই গরুটির দাম হাঁকছেন 10 লাখ টাকা। আকৃতির কারণে গরুটি হাটে নেওয়া কঠিন, কিন্তু লকডাউনের কারণে দেখা নেই পাইকারের। পার্টি তো আসতেছে না বাইরে, বড় বাইরের পার্টি না আসলে তো বিক্রি করার সমস্যা, হাটেও তো নিয়ে যাওয়া যাচ্ছে না। জেলায় কোরবানি পশুর চাহিদা 95,000, প্রস্তুত আছে 1,30,000, কিন্তু বাইরের ক্রেতা না আসায় শঙ্কায় পড়েছেন খামারিরা। পাইকার না আসতে পারে তাহলে আমরা সঠিক মূল্য পাবো না বা হয়তো আমাদের জন্য লস হতে পারে। লকডাউনে যেন খামারিরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। বাজার সমূহ স্বাস্থ্যবিধি মেনে চলবে, যাতে করে আশা করা যায় যে কৃষকগণ স্বাচ্ছন্দ্যে গরু বিক্রয় করতে পারবেন। মানিকগঞ্জ সদরের এই খামারে রয়েছে নানা জাতের শতাধিক গরু। দাম ধরা হয়েছে 70,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। এছাড়া 11,000 খামারে প্রস্তুত করা হয়েছে প্রায় 60,000 পশু। ইন্ডিয়ান গরু যদি বাংলাদেশে ঢুকে আমরা তো পর্যাপ্ত দাম পাবো না, সেক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জে কোরবানির পশু বেচাকেনা চলছে অনলাইনে। গত বছর অনলাইনে প্রায় 1 লাখ পশু বিক্রির পর এবারও ফেসবুক ও ওয়েব পেজে সাড়া মিলছে ক্রেতাদের। দূর দূরান্ত থেকে, মুন্সিগঞ্জ থেকে, ইভেন চট্টগ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক আমাদেরকে নক করছেন। কাস্টমাররা অনলাইনে ফোন করে ছবি চাচ্ছে, ছবি দেখে তারা পছন্দ হলে আসছে। শহরের বাসায় জায়গার অভাবে অনেকে খামারেই রাখেন পছন্দের পশুটি। বাড়তি এ সুবিধার কারণে সারাও বেশ ভালো। অনেক সময় দেখা যায় যে নারায়ণগঞ্জ থেকে ঢাকার লোকজনও বা আশেপাশের জেলার লোকজনও অনলাইনে গরু মহিষ কিনে তারা পছন্দের নিয়ে যাচ্ছে এবং আমরা এটা তদারকি করছি। কোরবানির বাজার ধরতে এবার নারায়ণগঞ্জে 3,300 খামারে 1,15,000 পশু
প্রস্তুত করা হয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি ও লকডাউনে কাজ না থাকায় খাবার সংকটে পড়েছেন চট্টগ্রামের নিম্ন আয়ের মানুষ। অতিমারির এই সময়ে পরিবার নিয়ে অনেকেই পড়েছেন বিপাকে। সরকারি সহযোগিতা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে অভিযোগ তাদের। তবে জেলা প্রশাসনের দাবি, সংকটে থাকা বিভিন্ন পেশার শ্রমজীবীদের প্রতিদিনই ত্রাণ দিতে তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এসব মানুষের কেউ কমিউনিটি সেন্টারে, কেউ হোটেলে, আবার গণপরিবহনে চালক কিংবা সহকারীর কাজ করতেন। কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউন পাল্টে দিয়েছে তাদের পরিচয়। গতবার আমরা যে লেবার শ্রমিকরা সারা বাংলাদেশে দেখছি, চট্টগ্রামে যেই নির্বাচন চলেছে অনেক নেতা কেতারা আমরা এসেছে, এখন কিন্তু পরিবহন শ্রমিকরা অনেক কষ্টের মধ্যে আছে। লকডাউনে আমরা সরকার থেকে কোনো সাহায্য সহযোগী পাচ্ছি না এবং দোকানপাট করতে পারতেছে না। লেবার যারা আছে এখানে দোকানের, তারা খুবই কষ্টে আছে। হাতে সামান্য যা সঞ্চয় ছিল তাও শেষ। পরিবার নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। কেউ রাস্তার পাশে বসেছেন সামান্য সাহায্যের আশায়। স্টাফগুলা অসহায়, খুব অসহায় অবস্থাতে আছে। কেউ গাড়ি চালায়, কেউ তরকারি বেচে, কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুরি কাজ করে। এখন আমরা চাই আমাদের কর্মস্থান খুলে দেওয়া হোক, আমরা কর্ম করি, খেতে চাই। লকডাউনে কর্মহীনদের নানাভাবে সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া জরুরি সেবা নাম্বারে জানালে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। আজকে আমরা যাদেরকে খাবার দিচ্ছি ত্রাণ সহায়তা, আপনারা জানেন তারা আমাদেরকে খাবার পরিবেশন করে থাকে। আজকে করোনা পরিস্থিতির কারণে হয়তো বা তাদের সেরকমভাবে কর্ম উদ্যম নাই বা কর্মচাঞ্চল্য নাই, বাট এই শ্রেণীকে আমরা শনাক্ত করে তাদেরকেও কিন্তু আমরা আমাদের ত্রাণ কার্যক্রমের আওতায় নিয়ে এসেছি। কর্মহীন মানুষের তুলনায় সরকারি সহায়তা প্রয়োজনের চেয়ে খুবই কম। এছাড়া তালিকা করে সুষ্ঠুভাবে সবাইকে সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীদের অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম ও সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামের নিম্ন আয়ের মানুষের খাদ্য সংকট নিরসনে প্রশাসনের যে উদ্যোগ, সেটি কি যথেষ্ট আছে কিনা এবং সেখানে লকডাউন কার্যকরে কতটা ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী? প্রশাসনের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে তারা প্রতিদিনই তাদের যে ত্রাণ সহায়তা কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু এরপরও আমরা যে নানা স্তরের মানুষ থেকে বিভিন্ন ধরনের যে তাদের অভিযোগ পাচ্ছি যে তারা ত্রাণ পাচ্ছেন না, এই ধরনের অভিযোগ আমরা পাচ্ছি। এবং বিশেষ করে অনেক নিম্নবিত্ত, নিম্ন আয়ের মানুষ রয়েছেন যারা বলছেন এই লকডাউন পরিস্থিতিতে তাদের কিন্তু বাড়তি সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামে আপনি যদি দেখেন প্রায় যেই শতাধিক কমিউনিটি সেন্টার রয়েছে এবং সেখানে অনেক যে শ্রমিক কাজ করতেন, কিন্তু যেহেতু লকডাউনের কারণে বিয়ে বন্ধ এবং সামাজিক যেসব অনুষ্ঠানগুলো করা হয়ে থাকে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে তারাও কিন্তু অনেকটা বেকার অবস্থায় পড়ে আছে। একই সঙ্গে এখন যে গণপরিবহন যারা শ্রমিক রয়েছে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের তারাও বলছেন যে সকলেই কিন্তু তারা ত্রাণ সহযোগিতা পাচ্ছেন না। সরকারের পাশাপাশি কিছু শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু ত্রাণ সহায়তা বিতরণ করা হচ্ছে, এমন তথ্য আমাদের কাছে রয়েছে। কিন্তু এরপরও অনেক বেশিরভাগ শ্রমিকই ত্রাণ সহায়তার বাইরে রয়ে যাচ্ছেন, এমনটি অভিযোগ তারা আমাদেরকে করেছেন। তো সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যদিও কেউ খাদ্য সংকটে পড়েন, সেই ক্ষেত্রে যখনই সরকারের কাছে তাৎক্ষণিক খাদ্য সহযোগিতা চাওয়া হচ্ছে তখনই কিন্তু তারা সেটি তাদের পৌঁছে দিচ্ছেন এবং স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধিরাও একই ধরনের আয়োজন তারা কর্মসূচি রেখেছেন বলে। ইফতেখার, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সিলেটে, সেখান থেকে জানাবেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটে লকডাউনের সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি নিয়ে কতটুকু সচেতন আছেন সেখানে? সিলেটের লকডাউন পরিস্থিতি যদি বলি, যে প্রথম দিন যে ধরনের চিত্র আমরা দেখেছিলাম, মানুষ ঘর থেকে বের হয় নাই বিনা প্রয়োজনে কিংবা মাস্ক পরার প্রবণতা, সেটি দিনকে দিন কিন্তু কিছুটা ঢিলেঢালা লকডাউনে পরিণত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আজকে যখন পঞ্চম দিনে আমরা রয়েছি, গতকালকে চিত্র যদি বলে থাকি সেটা হচ্ছে প্রথম দিন ঢিলেঢালা লকডাউনে পরিণত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।
আজকে যখন পঞ্চম দিনে আমরা রয়েছি, গতকালকে চিত্র যদি বলে থাকি সেটা হচ্ছে প্রথম দিন সিএনজি অটোরিকশা না চললেও ক্রমাগত সিএনজি অটোরিকশার সংখ্যা বাড়ছে এবং একই সাথে প্রাইভেট কার বা বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা কিন্তু বাড়ছে। যদিও কথা ছিল শুধুমাত্র রিক্সা চলবে, কিন্তু রিক্সার থেকেও এখন বলা যায় যে অন্যান্য যানবাহনের সংখ্যাও বেড়ে চলেছে। আইন শৃঙ্খলা বাহিনী আসলে তৎপর রয়েছেন, কাজ করছেন। যদি বলে থাকি, গতকাল 32 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলেট মহানগর এবং জেলায় তাদের কর্মসূচি পালন করেছেন, অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এজন্য এক্ষেত্রে 135টি মামলায় আদায় করা হয়েছে 1,76,300 টাকা বিভিন্ন জন এবং প্রতিষ্ঠানের কাছ থেকে। পাশাপাশি ট্রাফিক পুলিশ সিলেট মহানগরী জুড়ে যে ধরনের তল্লাশি চৌকি বা চেকপোস্ট বসিয়েছিল, সেখানে প্রায় 223টি যানবাহন আটক করেছে বলে আমাদেরকে তথ্য দিয়েছে পুলিশ বিভাগ। এছাড়াও র্যাব কাজ করছে, সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। তবে বাংলাদেশের অন্যান্য অঞ্চল, ঢাকা কিংবা চট্টগ্রামে যে ধরনের জনগণ আটক হয়েছে, অর্থাৎ বিনা প্রয়োজনে যারা বের হয়েছে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে, সে ধরনের কোনো আটকের বিষয়টি আমরা এখনো সিলেটে দেখিনি। সিলেট জেলা এবং মহানগরে কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। তো এইভাবেই আসলে সিলেটের চিত্র আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লায় সন্ধ্যার পরে কিন্তু মানুষের চাপটাও বাড়ে এবং পাড়া মহল্লায় তাদের আড্ডার সংখ্যাটাও বাড়ে। করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম ও সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বরিশালে রিমান্ডে নিয়ে নারী আসামিকে যৌন নির্যাতনের অভিযোগ তদন্তে 2 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন, আসামের পরীক্ষা শেষে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। বরিশালের উজিরপুরে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় করা মামলায় গত 26 জুন ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। রিমান্ডের পর আদালতে হাজির করা হলে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ করেন তিনি। ঘটনা তদন্তে রোববার 2 সদস্যের কমিটি গঠন করেন অতিরিক্ত ডিআইজি। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। রিমান্ডে থাকাকালে যারা তাকে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছে, এই লোকগুলোকে শনাক্ত করার জন্য এবং প্রকৃত ঘটনাটা কি ছিল অনুসন্ধান করার জন্য আমাদের ডিআইজি মহোদয় 2 সদস্যের একটি কমিটি করেছেন। আবারও লকডাউনে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় অপ্রাতিষ্ঠানিক খাতের সঙ্গে জড়িত কয়েক কোটি মানুষ। বন্ধ রয়েছে শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার সহ প্রায় সবকিছুই। খাত সংশ্লিষ্টরা বলছেন, এসব ব্যবসা থেকে দৈনিক লোকসানের পরিমাণ প্রায় 2,000 কোটি টাকা। দীর্ঘ 1.5 বছর ধরে চলছে করোনার সংক্রমণ, ফলে জীবনের সঙ্গে দেখা দিয়েছে জীবিকার সংকট। দেশে করোনা সংক্রমণ বিবেচনায় কয়েক দফা লকডাউনের কারণে বন্ধ শপিং মল, মার্কেট, পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার সহ ছোট বড় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। আবারও থমকে গেছে মানুষের জীবন ও জীবিকা। এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে মানুষের কর্মসংস্থান কোথায় গিয়ে ঠেকে তা অনেকটাই অনিশ্চিত। দোকান মালিক সমিতি বলছে, দেশে ছোট ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 54 লাখ, কর্মীর সংখ্যা 2 কোটির বেশি। একদিন এ ব্যবসা বন্ধ থাকলে লোকসান হয় 1,100 কোটি টাকা। এই মুহূর্তে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকার তাদেরকে যদি নগদ সহায়তার আওতায় না আনেন, তাহলে কিন্তু এই লোকগুলো ব্যবসা ফিরতে পারবে না। দীর্ঘদিন পর্যটন খাতের ব্যবসা না থাকায় বছর শেষে লোকসান 20,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। এতে জীবিকা সংকটে প্রায় 40 লাখ মানুষ। বিশেষ করে যাদের স্বল্প বিনিয়োগ, তাদেরকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু সুযোগ তো নেই। বাস্তবতা নিরিখে আমরা মেনে নিচ্ছি, কিন্তু কতটুকু তো মানতে পারবো। এছাড়াও সেবা খাতের অন্তর্ভুক্ত কমিউনিটি সেন্টার, ডেকোরেটর, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত প্রায় 5 লাখ মানুষ। এর বাইরেও পরোক্ষভাবে কাজ করছেন আরো 20 লাখ মানুষ। আশা রাখছি যে এই সেক্টরটা টিকে থাকে, আগামীতে হয়তো ব্যবসা হবে। সরকারের উচিত আমাদের এই দুর্যোগ সময় আমাদের সহযোগিতা করার। অর্থনীতিবিদরা বলছেন, করোনায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার সঙ্গে জড়িত শ্রমিক কর্মচারীরা। তাদের কর্মসংস্থান টিকিয়ে রাখতে সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা জরুরি। শুধু দরিদ্র মানুষ নন, এই যে ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটিস এবং তাদের জন্য বিশেষ করে খাদ্য সহায়তার উদ্যোগ থাকা উচিত। দেশে বড় ছোট শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 78,13,000। এতে কর্মসংস্থান হয়েছে প্রায় 2 কোটি মানুষের।
সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারের পাহাড় টিলায় খাসি জনগোষ্ঠীর জীবনযাপন হুমকির মুখে। চা বাগান সম্প্রসারণের নামে পানপুঞ্জির গাছ কাটা কিংবা স্থানীয়দের জমি দখলে ক্ষুদ্র এই নৃগোষ্ঠীর জীবন হুমকিতে। খাসি সম্প্রদায়কে বিশেষ ব্যবস্থায় ভূমি বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। মৌলভীবাজারের বড়লেখার আগারো বনখোলা পানপুঞ্জিতে নির্বিচারে গাছ কাটা, পানজুম ধ্বংস এবং জবরদখলের ঘটনা ঘটছে। এমন অত্যাচার নির্যাতনে প্রতি বছরই উচ্ছেদ হচ্ছে অনেক পরিবার। কখনো চা বাগান মালিকদের পক্ষ থেকে, আবার কখনো স্থানীয়রা জমি দখল করছে। তাই সবসময় উচ্ছেদ ভয়ে থাকে খাসি জনগোষ্ঠী। জেলার অধিকাংশ খাসি পুঞ্জির নেই ভূমির মালিকানা দলিল। চা বাগান থেকে লিজ নিয়ে কিংবা সরকারি জমিতেই তাদের বসবাস। এসব জমি বন্দোবস্ত নিয়ে পান চাষের বৈধতা চান তারা। পান গাছগুলা যখন কাটিয়া ফেলাইছে তখন এগুলো আবার লাগাইতে হয়, আরো অনেক বছর লাগে। এই ভয়ের মধ্যে আমরা আর থাকতে চাই না। আমরা সরকারের কাছ থেকে একটাই দাবি, সরকার যেন আমাদের নিরাপত্তা দেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভূমি জটিলতা নিরসনে নতুনভাবে ভূমি ও বননীতির প্রয়োজন বলছেন গবেষকরা। পাশাপাশি তাদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত এবং নিজস্ব ঐতিহ্য সংরক্ষণের দাবি তাদের। যতটুকু জুম চাষ নিয়ে তারা আছেন বছরের পর বছর ধরে, এটি ঐতিহ্যগত সম্পত্তির অধিকার এবং এটাকে সংরক্ষণ করতে হবে এবং চা বাগানকে একটা ডিমার্কেশন লাইন দিতে হবে। এর বাইরে তারা আসতে পারবে না। তারাই এখানে পূর্ব থেকে আছে, বংশ পরম্পরায় আছে, তাদের এখানে কিন্তু একটা কাস্টমারি অধিকার জন্ম নিয়ে গেছে, কিন্তু আমরা সেটা এখন স্বীকার করি না। খাসিদের জীবন জীবিকা এবং সামাজিক নিরাপত্তায় সজাগ রয়েছে জেলা প্রশাসন। তাদের কিছু সমস্যা রয়েছে যেটি আসলে নীতি নির্ধারণী পর্যায়ে আসলে সমাধানযোগ্য। এটিও আসলে আমরা রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে জানিয়েছি। মৌলভীবাজারের ৬৫টি পুঞ্জিতে প্রায় ৩০,০০০ খাসি জনগোষ্ঠীর বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। কোলাহলমুক্ত পরিবেশে বেশ ফুরফুরে মেজাজে আছে জাতীয় চিড়িয়াখানার প্রাণীরা। গত মার্চ থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রাণীর ১৫২টি বাচ্চা প্রসব করেছে। আষাঢ়ের দুপুর, মনের খুশিতে পেখম মেলেছে ময়ূর, দল বেঁধে ডেকে উঠেছে। এ যেন নিজেদের মধ্যেই ভাব বিনিময়। করোনা পরিস্থিতির কারণে বর্তমানে দর্শনার্থী প্রবেশ বন্ধ। কোলাহলমুক্ত শান্ত পরিবেশে প্রাণীদের বিরক্ত করছে না কেউ। মনের আনন্দে দিন কাটাচ্ছে তারা। আমি তো খাওয়া দাওয়া করাই, আমি যা বলি হেরা তাই শোনে। আমার চেহারা দেখলে হেরা আমার কাছে চাইয়া থাকে, আমার কাছে আসে, শুয়ে থাকলে উঠতে খাড়ায়। গত ১ বছরে জলহস্তি, জেব্রা, আফ্রিকান ঘোড়া, ময়ূর সহ বিভিন্ন প্রাণীর পরিবারে এসেছে নতুন সদস্য। লোকজন না থাকাতে ওরা খুব ফুরফুরে মেজাজে আছে। এই ইম্পালাদের দুটি বাচ্চাও হয়েছে। চিড়িয়াখানার পরিচালক জানান, মাংসাশী প্রাণী বাঘ, সিংহ, চিতাবাঘ, ভাল্লুক, মেছোবাঘ, খ্যাকশিয়ালের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের শেডগুলোর চারপাশে প্রতিদিন করোনা প্রতিরোধী স্প্রে দেয়া হচ্ছে। চিড়িয়াখানার ৬০% কর্মকর্তা কর্মচারীকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি। দর্শনার্থীদের কোনো উত্তক্ততা করা নাই, অন্যদিকে তাদের খাবার মানটা ভালো। উভয় মিলে অ্যানিমেলটা তাদের সেক্সুয়াল ডিজায়ারটা বেড়ে গেছে। সো পপুলেশন করতেছে, ফলশ্রুতিতে আমরা কিন্তু বাচ্চা পাচ্ছি। যে কয়টা অ্যানিমেল বাচ্চা জন্ম দিচ্ছে আমরা চেষ্টা করতেছি শতভাগ এদেরকে বাঁচায় রাখতে। এই বিগত ৩.৫ মাসের মধ্যে আমাদের প্রায় ১৫০-এর ঊর্ধ্বে নতুন অ্যানিমেলগুলো আমাদের এই চিড়িয়াখানা সংযোজিত হয়েছে। ১৮৬ একর জায়গা নিয়ে গঠিত দেশের সবচাইতে বড় চিড়িয়াখানা এটি। এখানে রয়েছে মাংসাশী ১১ প্রজাতির ৩৭টি প্রাণী, ১৯ প্রজাতির বড় প্রাণী ২৭১টি, ১৮ প্রজাতির ক্ষুদ্র প্রাণী ১৯৮টি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে ৫,৮০০ মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৩,২৩,০০০। এ নিয়ে বিশ্ব করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩৯,৯৩,০০০। এ পর্যন্ত আক্রান্ত ১৮,৪৫,০০,০০০-এর বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে, আর সর্বোচ্চ শনাক্ত ভারতে। ব্রাজিলে একদিনে ৭৭৬ জন মারা গেছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭,০০০। আর ভারতে একদিনে
743 জনের মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছে 40,000 মানুষ। এছাড়া রাশিয়ায় একদিনে 663 জন, কলম্বিয়ায় 582 জন, ইন্দোনেশিয়ায় 555 জনের মৃত্যু হয়েছে। স্পেনের বার্সেলোনায় ফের বেড়েছে সংক্রমণ, তবে বিস্তার কমায় শিগগিরই মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। বাদুড়ে শনাক্ত কিছু ভাইরাসের সঙ্গে কোভিড-19-এর 96% মিল পাওয়া গেছে। তাই বাদুড়ি করোনা ভাইরাস বহন করতে পারে বলে ধারণা লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষের। করোনার উৎস নিয়ে শতভাগ নিশ্চিত হওয়া না গেলেও বাদুড় সম্পর্কে সংগৃহীত তথ্য ভবিষ্যৎ মহামারী ঠেকাতে সহায়ক হবে বলে মনে করছেন তারা। চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্তের পর পেরিয়ে গেছে 18 মাস, তবুও নিশ্চিত হওয়া যায়নি এর উৎস সম্পর্কে। কোনো কোনো বিজ্ঞানীর মতে প্রকৃতি থেকে প্রাণীতে এবং পরে মানুষের সংক্রমিত হয়েছে কোভিড-19। তবে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষ বলছে বাদুড়ে করোনা ভাইরাস বহন করার তথ্য মিলেছে, আর এই ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-19ও পাওয়া গেছে এই প্রাণীতে। বাদুড় থেকে শনাক্ত হওয়া কিছু কিছু ভাইরাসের সঙ্গে কোভিড-19-এর 96% মিলে যায়। তাই বাদুড়ি ভাইরাসটি বহন করেছিল এমন সুযোগই বেশি। তারপর সেটি অন্য কোনো প্রাণীতে স্থানান্তরিত হতে পারে। বাদুড় নিয়ে তথ্যের স্বল্পতায় মহামারীর সূত্রপাত এখনও অজানা বলছেন বিশেষজ্ঞরা। তবে ইউরোপে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য ভবিষ্যৎ মহামারীর ঝুঁকি কমিয়ে আনা। করোনার সঙ্গে সম্পৃক্ত 3 ধরনের বাদুড় থেকে নমুনা সংগ্রহ করে তার উপর গবেষণা চলছে। আশা করছি এসব তথ্য পরবর্তী মহামারী কোথায় শুরু হতে পারে সে সম্পর্কে ধারণা দেবে। গুহা, জঙ্গল ও মানব বসতি থেকে বাদুড় সংগ্রহ করা হয়েছে। এর তালিকা করে তাদের জীবনযাপন সম্পর্কে ধারণা পেয়েছি আমরা। এসব তথ্য খুবই গুরুত্বপূর্ণ। জাদুঘরটিতে গবেষণার জন্য সংগ্রহ করা হয়েছে নানা প্রজাতির বাদুড়। এখানে 1750-এর আগের নমুনাও রয়েছে। এ পর্যন্ত সংগ্রহে আছে 60,000 বাদুড়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হারারেতে 2 দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। টাইগার ব্যাটসম্যানদের পর দাপট দেখিয়েছে বোলাররাও। স্পটলাইটে সাকিব ও মিরাজ জিম্বাবুয়ে সিলেক্ট 11-কে অল আউট করেছে 202 রানে। প্রথম দিনে 2 উইকেটে 313 রান করেছিল টাইগাররা। দ্বিতীয় দিনে সেখানে ইনিংস ঘোষণা করে সফরকারী দল। জবাবে শুরু থেকেই চাপে ছিল জিম্বাবুয়ে একাদশ। নিয়মিত উইকেট হারিয়ে 200 পার করেই গুটিয়েছে স্বাগতিকরা। অধিনায়ক মারুমা করেন সর্বোচ্চ 58 রান। ব্যাট হাতে উজ্জ্বল সাকিব, বোলিংয়েও দুর্দান্ত। 34 রান খরচায় তাঁর শিকার 3টি উইকেট। আরেক স্পিনার মিরাজও নিয়েছেন 3টি উইকেট। পেসারদের মধ্যে সফল শরীফুল, তার দখলে জোড়া উইকেট। 101 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে 22 রান তোলে বাংলাদেশ। ফিটনেস ইস্যুতে ভুগতে থাকা তামিমের ব্যাট করা ছিল স্বস্তির কারণ। 2 দিন অনুশীলনের পর হারারে স্পোর্টস ক্লাবে 7 জুলাই থেকে শুরু হবে একমাত্র টেস্ট। বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে বড় 2 আসর এবার চলছে একসঙ্গে। ইউরো আর কোপা আমেরিকায় লড়াই এখন 4 দলে নেমে এসেছে। ইউরোতে স্পেন, ইতালি আর ইংল্যান্ডের সঙ্গে চমক ডেনমার্ক। অন্যদিকে কোপা আমেরিকায় ব্রাজিল, আর্জেন্টিনার ফাইনাল হওয়ার সম্ভাবনার পথে বাঁধা পেরু আর কলম্বিয়া। মেসি ম্যাজিক চলছে, আর্জেন্টিনাও এগুচ্ছে স্বপ্নের পথে। এবার অধরা ট্রফি জিতে অপূর্ণতা ভুলতে মরিয়া LM10 সতীর্থরাও সমর্থন দিয়ে যাচ্ছেন এই যাত্রায়। শেষ 8-এর বাধা মোটেও কঠিন হয়নি আলবিসেলেস্তেদের। মেসি যে ফর্মে আছেন তাতে 28 বছরের শিরোপা খরা কাটতেই পারে, কিন্তু তীরে এসে তরি ডোবার তিক্ততায় ভয় আবার লাগতেই পারে আর্জেন্টাইন সমর্থকদের। উরুগুয়ে হতাশ এবারে, টাইব্রেকে কলম্বিয়ার কাছে হেরে বিদায় সুয়ারেজদের। গোলশূন্য সমতার ম্যাচে পেনাল্টি শুটআউটে কলম্বিয়ার জয়ের নায়ক গোলকিপার অস্পিনা। মেসিদের সামনে বাধা কলম্বিয়া, সেটা পেরুলেই দেখা হয়ে যাবে ব্রাজিলের সঙ্গে। সেজন্য অবশ্য নেইমারদের উতরাতে হবে পেরুর চ্যালেঞ্জ। ব্যক্তিগত অর্জন না, দলীয় অর্জনটাই বড়। যেমনটা খেলছি তাতে পুরো দলকে অভিনন্দন জানাই। আমরা সবাই পরিবার থেকে দূরে। শিরোপাই আমাদের লক্ষ্য। সেমির লড়াই কঠিন হবে। কলম্বিয়ার অ্যাটাক দুর্দান্ত, খুব দ্রুত আক্রমণ করে ওরা।
ওদিকে জার্মানি বধের পর ইংল্যান্ড এখন ইউরোজয়ের স্বপ্নে বিভোর। সেখান থেকে মাত্র 2 ধাপ দূরে 3 লায়ন্স। শেষ 8-এ ইউক্রেনের জালে 1 হালি গোল দিয়েছে। সেই সাথে ক্লিন শিটের রেকর্ডও ধরে রেখেছে সাউথগেটের দল। আরও একবার ইটস কামিং হোম স্লোগানে মুখর ইংলিশরা। 25 বছর পর সেমিতে উঠে কেইন স্টার্লিংরা আক্ষেপ নিয়ে ফিরতে চায় না। ফাইনালের পথে ওদের বাধা ডেনমার্ক, যারা 1992-এর সুখস্মৃতি মনে করেই যেন এগুচ্ছে। অন্যদিকে টানা 4 বার ইউরো নকআউট পর্বে ইতালি স্পেনের লড়াই। এবার সেমিফাইনালে মুখোমুখি 2 সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। 2012-র ফাইনালে হারের ক্ষত এখনো পোড়ায়। সবশেষ আসরে শেষ 16তে অবশ্য প্রতিশোধ তুলেছিল আজ্জুরিরা। এবার মানচিনির দলটা সবার মন জিতে নিয়েছে। কোচের কৌশল আর খেলার ধরনে ওরাই শিরোপার দাবিদার। বিশ্লেষকদের চোখেও তাই স্পেনের চেয়ে ঢের এগিয়ে। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন মহাকাশ স্টেশন থেকে বেরিয়ে প্রথম মহাশূন্যে হাঁটলেন চীনের 2 নভোচারী। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রোববার নভোচারী লিউ বমিং ও ট্যাং হংবো স্টেশনের কোর কেবিন থেকে বের হয়ে মহাশূন্যে হাঁটেন। সেখানে তারা প্রায় 6 ঘন্টা অবস্থান করেন। স্পেস স্যুট পরে মহাকাশ স্টেশন থেকে মহাশূন্যে বের হতে প্রস্তুত চীনের 2 নভোচারী লিউ বোমিং ও ট্যাং হংবো। এ সময় করান স্বাস্থ্য পরীক্ষাও। এরপর যান্ত্রিক হাতের সাহায্যে মডিউল থেকে প্রথমে বেরিয়ে আসেন বোমিং, পরে আসেন হংবো। তিয়াঙ্গন স্পেস স্টেশনের তিয়াংহে কোর মডিউলের বাইরে প্যানোরামিক ক্যামেরা স্থাপন ও যান্ত্রিক হাতের কার্যক্ষমতা পরীক্ষা করবেন তারা। বোমিং হংবো ছাড়াও এই মিশনে আছেন আরেক নভোচারী নাই হেইশেং। 17 জুন চীনের গংশু প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 2F রকেটে তিয়াঙ্গন স্পেস স্টেশনে পৌঁছান এই 3 নভোচারী। থাকবেন 3 মাস। এটি নভোচারীদের নিয়ে চীনের সবচেয়ে দীর্ঘ মিশন। এর আগে 6000 ঘন্টা প্রশিক্ষণ নিতে হয়েছে তাদের। এছাড়া মিশন চলাকালে মহাকাশে তাদের 2 বার হাঁটার পরিকল্পনা আছে। এ পর্যন্ত 14 নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে চীন। 2022 সাল নাগাদ 11টি মিশন চালানোর পরিকল্পনা তাদের। এর মধ্যে 3 বার নভোচারী সহ 70 টন ওজনের স্টেশন তৈরিতে যুক্ত করা হবে বিশেষ 2টি পরীক্ষাগার, মডিউল সহ ক্রু মডিউল। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ধন্যবাদ সবাইকে।